তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্রেকআউট ব্রাদার্স মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি চ্যাং নামের একটা লোককে, যে কিনা জেলের মধ্যে বন্দী ছিল। এখন জেলে বন্দী থাকা অবস্থায় সে তার মা আর গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছিল। এখানে যখন সে তার মায়ের সাথে কথাবার্তা বলে, তখন তার কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি সে তার মাকে অনেক বেশি ভালোবাসে। আর যখন সে তার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে, তখন সে তার গার্লফ্রেন্ডকে প্রমিস করে সে জেল থেকে বেরিয়েই তাকে বিয়ে করবে। আসলে বিগত 20টা বছর যাবৎ চ্যাং এই জেলের মধ্যে বন্দী, তবে এতে করে তার কিছুই যায় আসে না। সে ইচ্ছা করেই পুলিশের হাতে ধরা দিয়েছিল যাতে করে তাকে জেলের মধ্যে বন্দী করা হয়, কারণ এখানে সে এমন এমন সুবিধা পাচ্ছে যেগুলো সে বাইরে চিন্তাও পর্যন্ত করতে পারে না। সে এখানে 3 বেলা খাবার পাচ্ছে, থাকার মতো একটা জায়গা পাচ্ছে, আর এতে করেই চ্যাং প্রচণ্ড খুশি। আর তাছাড়া চ্যাং একটা ডিপ্লোম্যাটিক লাইফ লিড করছিল, যেখানে সে ওয়ার্ডেন থেকে শুরু করে প্রত্যেকটা কয়েদির মধ্যে প্রয়োজন অনুযায়ী তাদের সাথে মিশত আর খবরের আদান প্রদান করত। আর এই জন্য পুরো 20টা বছর যাবৎ তাকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারেনি, কেউ তাকে টর্চার করার সাহস পর্যন্ত করতে পারেনি। এই সমস্ত ব্যাপারগুলোতে চ্যাং প্রচণ্ড হ্যাপি হয়েছিল, কারণ এখানে লাইফটা সে ভালোভাবে এনজয়ই করছিল। তবে যাই হোক, এর কয়েকদিন পরে জেলের মধ্যে নতুন একটা কয়েদি আসে, যার নাম ছিল অ্যাডাম। আসলে অ্যাডাম ছিল একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তবে ঘুষ নেওয়ার অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। অ্যাডামের যেই পার্টনার ছিল, সে ইচ্ছা করে তাকে এই মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, আর এই জন্য সে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে। আর জেলের এই প্রথম দিনটাও তার জন্য ভালো যায় না, কারণ স্কার নামের একটা লোক তার উপরে প্রথম দিনেই আক্রমণ করে দেয়। আসলে স্কার হচ্ছে গিয়ে জেলের একটা ভয়ঙ্কর কয়েদি, যাকে সারা জীবন শাস্তি দেওয়া হয়েছে। আর এই জন্য এখন সে তার একটা গ্যাং বানিয়ে এই জেলের মধ্যে বিভিন্ন নতুন কয়েদিদেরকে টর্চার করে, আর যখনই নতুন কেউ আসে তখন তাদেরকে বোলিং করে তার গ্যাংয়ে জয়েন করানোর জন্য বলে। তবে এই সমস্ত ব্যাপারগুলো যখন ওয়ার্ডেন জানতে পারে, তখন তাকে দ্রুত তার রুমে আসতে বলে। আমরা দেখতে পারি ওয়ার্ডেন স্কার আর অ্যাডাম দুজনকেই তার রুমে ডাকে, যাতে করে এই সমস্যার সমাধান সে করতে পারে। আর তখন আমরা দেখতে পারি ওয়ার্ডেন ট্যাংকে, যে কিনা এই জেলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। আসলে ট্যাং বিগত 20টা বছর যাবৎ ডিউটি করলেও সে এখন পর্যন্ত কোনো কয়েদির উপরে হাত তোলেনি, কোনো কয়েদিকে সে অন্যায়ভাবে কোনো শাস্তি দেয়নি। তো এই জন্য তার প্রমোশন হওয়ার একটা কথা চলছে। আর এই জন্য ট্যাং তাদের সবাইকে বলে যে বিগত 20টা বছর যাবৎ আমি তোমাদের ভালো করে খেয়াল রেখেছি, কখনো তোমাদের উপরে কোনো টর্চার করিনি। এখন সময় এসেছে তোমরা আমার খেয়াল রাখবে। পরবর্তী 3টা মাস আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি চাই না পরবর্তী 3টা মাস জেলের মধ্যে কোনো প্রকার ঝামেলা হোক, আর যদি কেউ ঝামেলা করার ট্রাইও করো তাকে কঠিন শাস্তি দেয়া হবে। সে তাদেরকে বলেও দেয় যে 3 মাস পরে আমার প্রমোশন হবে, তো এই জন্য এই 3 মাসের মধ্যে কোনো উল্টাপাল্টা কাজ আমি বরদাস্ত করব না। আর এগুলো শোনার পরে ফাইনালি সমস্ত কয়েদিরা রাজি হয়ে যায়, তারা 3 মাস শান্তশিষ্টভাবে থাকার সিদ্ধান্ত নেয়। তো এর একটু পরে আমরা দেখতে পারি ট্যাং অ্যাডামের সাথে মিট করতে চলে আসে, আর সে অন্য একটা গ্যাংস্টারের দিকে ইশারা করে, যার নাম ছিল বিগ রোলার। আসলে বিগ রোলার ছিল এই জেলের অন্য একটা গ্যাংস্টার, যার সাথে ট্যাংয়ের একেবারেই বনতো না। আর সে যেহেতু একটু পাওয়ারফুল গ্যাংস্টার ছিল, তো এই জন্য ট্যাং তাকে কিছু করতেও পারতো না। আর এই জন্য সে স্কার আর তার পুরো গ্যাংকে বিগ রোলারের পেছনে লাগিয়ে দিয়েছিল, যাতে করে তার পাওয়ারটা একটু সে কমাতে পারে। আর এই জন্য স্কার আর ট্যাংয়ের মধ্যে একটা ভালো বন্ডিং ছিল, তারা দুজন একে অন্যকে সমস্ত কাজে সাহায্য করত। আর তখন আমরা জানতে পারি জেলের মধ্যে 2টা গ্যাংয়েরই বেশি চলে, একটা হচ্ছে স্কারের গ্যাং আর একটা হচ্ছে বিগ রোলারের গ্যাং। তাদের দুজনের মধ্যে যেই কোনো সময় মারামারি লেগেই যায়, এই জন্য তারা একে অন্যর থেকে দূরে থাকার ট্রাই করে। তবে যেহেতু স্কারের গ্যাং বারবার করে অ্যাডামকে মারত, এই জন্য চ্যাং গিয়ে অ্যাডামকে বলে যে যদি তুমি স্কারের থেকে বাঁচতে চাও, তাহলে তোমার গিয়ে বিগ রোলারের গ্যাংয়ে এন্ট্রি নেওয়া উচিত, কারণ সেই তোমাকে প্রোটেকশন দিতে পারবে, আর নয়তো বা জেলের মধ্যে কেউই তোমাকে বাঁচাতে পারবে না। আর এরপরে ফাইনালি চ্যাং অ্যাডামকে নিয়ে চলে আসে বিগ রোলারের সাথে মিট করিয়ে দেওয়ার জন্য। তবে মিট করানোর আগেই সে তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে যখন তুমি বিগ রোলারের সাথে কথাবার্তা বলবে, তখন ভুলেও তার মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করবে না। এমনটা এই জন্য কারণ সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তবে তার মেয়ে খুব অল্প বয়সেই মারা গিয়েছিল। আর এরপরে ফাইনালি তারা গিয়ে বিগ রোলারের সাথে মিট করে। তবে যখন বিগ রোলার জানতে পারে যে অ্যাডাম হচ্ছে গিয়ে সেই আর্কিটেক্ট যার জন্য একটা ভয়ঙ্কর বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছিল, তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাকে ধরে ধোলাই করা শুরু করে। তবে সেই বিল্ডিংয়ের মধ্যে কী ছিল, কেন সেই বিল্ডিংয়ের আগুনের জন্য সে এত বেশি রাগ করলো, সে কেনই তাকে পেটানো শুরু করলো, সেটা আমরা একটু পরেই জানবো। আর এরপর আমরা দেখতে পারি চ্যাং চলে আসে তার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলার জন্য। তবে এখানে তার মাকে মিসিং দেখতে পেয়ে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর যখন সে তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে যে তোমার মায়ের কিডনি ইনফেকশন হয়েছে, এই জন্য সে হসপিটালে ভর্তি আছে। তোমার যত দ্রুত সম্ভব তাকে একটা কিডনি দান করা উচিত, কারণ তোমার কিডনি না পেলে সে আর বাঁচবে না।
আর এই ব্যাপারটা শোনার পরে চ্যাংয়ের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো এই জন্য ফাইনালি সে বলে দেয়, আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমি আমার মায়ের জন্য একটা কিডনি দিব, আর এই জন্য আমি জেল থেকে পারমিশন নিয়ে বাইরে বেরিয়ে আসবো। তবে যতটা সহজে চ্যাং এই ব্যাপারটা বলে দিল, তার জন্য এই সমস্ত ব্যাপারটা এতটা সহজও হতে যাচ্ছে না। আর এরপরে যখন সে গিয়ে ওয়ার্ডেন ট্যাংয়ের কাছে সাহায্য চেয়ে বলে যে প্লিজ আমাকে কিছুদিনের বেল দিন, আমি আমার মাকে কিডনি দান করেই আবারও জেলে ব্যাক করব, তখন ওয়ার্ডেন তাকে সরাসরি না করে দেয়। আসলে ওয়ার্ডেনের ভয় ছিল যে যদি এই সুবাদে সে এখান থেকে পালিয়ে যায় তাহলে তার প্রমোশন আটকে যাবে, তাকে আর কোনোদিনও প্রমোশন দেয়া হবে না। তবে এই ব্যাপারটা কোনোভাবেই চ্যাং মানতে পারছিল না, তো এই জন্য তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর এই জন্য প্রচণ্ড রাগ করে ওয়ার্ডেন তাকে পানিশমেন্ট দিয়ে বলে যে তুমি এখন থেকে রাত হওয়া পর্যন্ত দৌড়াবে। আর এই ব্যাপারটার জন্য চ্যাংয়ের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। সে প্রচণ্ড চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ সে 20টা বছর যাবৎ ওয়ার্ডেনের জন্য কাজ করেছে। তবে এখন যখন প্রতিদান দেওয়ার পালা এসেছে তখন ওয়ার্ডেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে কোনোভাবেই তার একটু সাহায্য করেনি। এখন চ্যাং রাত পর্যন্ত দৌড়াতে দৌড়াতে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, আর তার মানসিক ভারসাম্য অনেকটা নষ্ট হয়ে যায়। সে প্রচণ্ড রাগের মাথায় জেল থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে একেবারে সঠিক সময় একটা পুলিশ এসে তাকে কোনো রকমে আটকায়, আর সেই পুলিশ তাকে বলে যে তুমি খুব শীঘ্রই জেল থেকে ফ্রি হবে, এখন এই সমস্ত কাজকর্ম করে নিজের শাস্তি আরও বাড়াতে যেও না। তবে আমরা দেখতে পারি এতে করে চ্যাংয়ের কিছুই যায় আসে না, সে যে কোনো মূল্যে তার মাকে সেভ করতে চায়। আর তখনই তার নজর পড়ে একটা ওয়ার্কারের উপরে, আর এই ওয়ার্কারকে দেখার পরেই তার মাথার মধ্যে কিছু একটা খেলে। এখন তার মাথার মধ্যে কি আসে সেটাও আমরা একটু সামনেই জানবো। আর তখন এদিকে আমরা দেখতে পারি অ্যাডামের জেলের লাইফটাও খুব একটা ভালো যাচ্ছিল না, তাকে বারবার করে এসকারের লোকজন ধরে পেটাতো, আর এই সমস্ত যন্ত্রণা সে সহ্যও করতে পারছিল না। আর একদিন যখন তার সাথে মিট করতে তার পার্টনার আসে, তখন সে তার পার্টনারকে বলে যে আমি তোমার বিরুদ্ধে কেস করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আমি এই জেল থেকে মুক্ত পেতে পারি, কারণ সত্যিটা সবার সামনে আমি নিয়েই আসবো। তবে এই ব্যাপারটা তার পার্টনারের একেবারেই ভালো লাগে না, তো এই জন্য সে তাকে বোঝানোর ট্রাই করে যাতে করে সে এমনটা না করে। তবে যখন সে বুঝতে পারে অ্যাডাম এই ব্যাপারটা বুঝবেই না, তখন সে এসকারের সাহায্যে তাকে হুমকি দেওয়া শুরু করে। আর এই ব্যাপারগুলোতে অ্যাডাম ক্লিয়ারলি বুঝতে পারে যে এসকার তাকে কেন বিরক্ত করছে, আসলে সে হচ্ছে তার পার্টনারের লোক। আর তাছাড়া সে এইটাও বুঝতে পারে যে সে নিজেকে নির্দোষ প্রমাণ কখনোই করতে পারবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি চ্যাং আবারও অ্যাডামকে নিয়ে চলে আসে বিগ রোলারের সাথে মিট করতে। তবে এইবারও অ্যাডামের সেই আগের মতো অবস্থায় হয়, বিগ রোলার তাকে ধরে আচ্ছা রকম একটা ধোলাই করে সেখান থেকে বের করে দেয়। আর তখন চ্যাং জানতে পারে যে বিগ রোলার কেন অ্যাডামের উপরে রাগ করে আছে। আসলে যেই বিল্ডিংটা অ্যাডামের জন্য পড়ে গিয়েছিল, সেই বিল্ডিংয়ের মধ্যে বিগ রোলার তার মেয়ের কিছু জিনিসপত্র রেখেছিল, যেগুলো সেই আগুনের সাথে পুড়ে গিয়েছিল, আর এই জন্যই সে অ্যাডামের উপরে প্রচণ্ড রাগ করে আছে। তবে অ্যাডামের মতে সে সেই বিল্ডিংয়ে আগুন দেয়নি, সেই বিল্ডিংয়ে আগুন দিয়েছিল তার পার্টনার, যাতে করে ইন্স্যুরেন্সের টাকা তারা পেতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো সে চ্যাংকে বলে তাকে সাহায্য করার জন্য বলে। তবে চ্যাং বলে যে তুমি নিজের একটু খেয়াল রেখো, এইটা বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। তো এরপরে পরদিন রাতের বেলায় অ্যাডামের উপরে এসকারের লোকজন আবারও আক্রমণ করে, আর তাকে আচ্ছা রকম ধোলাই করে ফেলে রেখে চলে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে অ্যাডামের মনটা প্রচণ্ড ভেঙে যায়, আর এই জন্য সে সুইসাইড করার ট্রাই করে। তবে একেবারে শেষ মুহূর্তে চ্যাং এসে তাকে সেভ করে। তবে অ্যাডাম কোনোভাবেই বাঁচতে চায় না, কারণ এমন একটা জীবন রেখে সে কী করবে, সে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। একদিকে এসকারের লোকজন তাকে মারতে চায়, অন্যদিকে বিগ রোলারও তাকে প্রোটেকশন দিবে না। সে এই জেলের মধ্যে যে বাঁচতে পারবে না সেই ব্যাপারটা সে ভালো করেই জানতে পারে। আর এই জন্য ফাইনালি চ্যাং তাকে অফার দেয় তার সঙ্গে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কারণ সে বলে যে তোমার জীবনটা দেখে আমার মায়া লাগছে, আমি চাই তুমি আমার সাথে এই জেল থেকে পালিয়ে যাও। আসলে যখন চ্যাং আগেরবার পালানোর ট্রাই করেছিল, তখন সে কিছু এমপ্লয়কে দেখতে পেয়েছিল যারা কিনা একটা টানেলের সাহায্যে জেলের এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে আসতে যেতে পারে। আর এই জন্য ফাইনালি সেও চায় এই টানেলটার ইউজ করে এখান থেকে পালিয়ে যেতে। তো এই জন্য চ্যাং অ্যাডামকে বলে যে আমি এইভাবে পালাতে চাই, তবে এমনটা করতে হলে আমার একটা আর্কিটেক্টের দরকার, যে কিনা খুব ভালো করে সেই ডিজাইনটাকে বুঝতে পারবে, আর কোন দিক দিয়ে গেলে কোন দিক দিয়ে বেরোনো যাবে সেই সমস্ত ব্যাপারটা সে বুঝতে পারবে। আর যখনই অ্যাডাম রাজি হয়ে যায়, তখনই তারা শুরু করে নতুন প্ল্যানিং। আমরা দেখতে পারি তারা অনেক ইনভেস্টিগেশন করার পরে ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা একটা ভেন্টিলেশনের জায়গা দিয়ে পালাবে, যেই ভেন্টিলেশনের জায়গাটা আসলে ছিল বিগ রোলারের রুমের মধ্যে। আর এই ব্যাপারটা শোনার পরে অ্যাডামের মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ সে জানে যে বিগ রোলার তাকে দেখতেই পারে না। তো এই জন্য সে মনে করে যে তার প্ল্যানিংটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। তবে তখনই আমরা চ্যাংয়ের মুখে একটা হাসি দেখতে পারি, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে বিগ রোলারকে কী করে তার পক্ষে আনা যাবে। সে অ্যাডামকে কিছু পিকচার দেখায়, যেগুলো ছিল বিগ রোলারের মেয়ের পিকচার। আসলে একটা সময় মারামারির সময় ভুল করে সেই পিকচারগুলো পেয়ে গিয়েছিল, এখন সে এগুলোর মাধ্যমেই বিগ রোলারকে তার পক্ষে আনতে পারবে। আর এরপরে সিনটা চলে আসে পাস্টে, আর আমরা দেখতে পারি বিগ রোলারের লাইফটা। তখন বিগ রোলার একটা ভয়ঙ্কর রকমের ক্রিমিনাল ছিল। একদিন যখন সে তার ওয়াইফ আর মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য আসে,
তখন খাবার দাবার শেষ করে যাওয়ার পথেই কিছু গুন্ডা তাদের উপরে আক্রমণ করে দেয়। তবে বিগ রোলার যেহেতু ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল, তো এই জন্য সে তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে মেয়ের সামনেই একে করে সবাইকে শেষ করে দেয়, আর সবাইকে মেরে ফাইনালি সে তার ফ্যামিলিকে সেভ করে। তবে দুর্ভাগ্যবশত এই সমস্ত ব্যাপারগুলো সিসি ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়, আর এই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আর এরপরে সে তার ওয়াইফের থেকে জানতে পারে যে তার মেয়ের সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল, আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে আমরা জানতে পারি এই সমস্ত ব্যাপারগুলো তার ওয়াইফের ইচ্ছাকৃত একটা চাল ছিল, কারণ সে চায় না বিগ রোলারের মতো একটা ক্রিমিনালের সাথে আর থাকতে। এই জন্য সে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চায়, আর এই জন্যই সে বলেছে তার মেয়ের মৃত্যু হয়ে গেছে। তো এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে, আর আমরা দেখতে পারি চ্যাং বিগ রোলারের কাছে সেই পিকচারগুলো নিয়ে আসে। আর যখন এখানে পিকচারগুলো দেখার পরে সে বুঝতে পারে যে তার মেয়ে এখনও জীবিত আছে, তখন সে প্রচণ্ড হ্যাপি হয়ে যায়। তবে সে এই ব্যাপারটার জন্য প্রচণ্ড আপসেট হয়ে যায় যে সে একটা ভালো বাবা কখনোই হতে পারেনি। এখন সমস্ত ব্যাপারগুলো শোনার পরে বিগ রোলার তার রুমের ভেন্টিলেশনটা ইউজ করতে তাদেরকে পারমিশন দিয়ে দেয়। তবে সে তাদের সঙ্গে পালাতে চায়, যাতে করে সে বাইরে গিয়ে তার মেয়েকে দেখতে পারে। যার মানে আমরা বুঝতে পারি জেল থেকে পালানোর মতো এখন 3 জন হয়ে গেছে। 3 জন পালাতে গেলে 3 রকমের ঝামেলা হবে, আর সেটাই হবে গল্পের একটা মেইন ইন্টারেস্টের জায়গা। আসলে তাদের প্ল্যান ছিল তারা এই ভেন্টিলেশন দিয়ে কন্ট্রোল রুম পর্যন্ত যাবে, আর সেখানে গিয়ে তারা সমস্ত লাইটগুলোকে বন্ধ করে দিবে। আর লাইটগুলো বন্ধ করে যখন তারা লকটাকে খুলে দিবে, তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার মতো 10 মিনিট সময় তারা পাবে। আর এই 10 মিনিটের মধ্যে যখন তারা বেরিয়ে পড়বে, তখন বাইরে চ্যাংয়ের গার্লফ্রেন্ড তাদের জন্য ওয়েট করবে, আর এমন করেই তারা ফাইনালি পালিয়ে যাবে। এখন যেহেতু প্ল্যানটা পুরোপুরি রেডি হয়ে আছে, তো এই জন্য তারা এই ভেন্টিলেশনের দরজাটা খোলার ট্রাই করে। তবে এই নাটগুলো ছিল প্রচণ্ড টাইট, এই জন্য চ্যাং এগুলো খুলতেই পারছিল না। তবে যেহেতু তাদের টিমে একটা আর্কিটেক্টও আছে, এই জন্য সে কিছু প্লাস্টিককে পুড়িয়ে সেগুলোকে গলিয়ে সেগুলোকে একটা স্ক্রু ড্রাইভারের মতো শেপ দিয়ে দেয়, আর সেটার ইউজ করে চ্যাং খুব সহজে এই নাটগুলো খুলে ফেলে। তবে দুর্ভাগ্যবশত তখনই সেখানে পুলিশ চলে আসে, আর সে এখানে চেক করতে চায়। তবে একেবারে শেষ মুহূর্তে তারা 3 জন যার যার জায়গায় গিয়ে ফাইনালি নিজেদেরকে সেভ করে ফেলে। তো এরপরে পরদিন সকালবেলা এস্কার আবারও চলে আসে অ্যাডামকে বিরক্ত করার জন্য। অ্যাডাম যেহেতু তার পার্টনারের বিরুদ্ধে কেস করতে চায়, এই জন্যই এস্কার বারবার করে তাকে বিরক্ত করছিল, আর সেই কেসটা করতে না করছিল। কিন্তু এইবার তাকে সেভ করার জন্য বিগ রোলার সামনে চলে আসে, আর সে এস্কারকে বলে সে যেন অ্যাডাম থেকে দূরে থাকে। আর এই ব্যাপারটার জন্য যখন গার্ডরা দেখতে পারে তাদের মধ্যে ঝামেলা শুরু হতে পারে, তখন তারা দুজনকে সেপারেট করে দেয়, আর এস্কারও এখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যায়। আর এরপরে চ্যাং আর তার পুরো টিম মিলে তাদের প্ল্যানিংটা এক্সিকিউট করার কাজে লেগে পড়ে। আমরা দেখতে পারি তারা কোনোভাবে একটা মেশিনের মতো বানিয়ে ফেলে, যেটা সাহায্যে একটা গার্ডের না জানা সত্ত্বেও তারা তার চাবির একটা প্রিন্ট নিয়ে আসতে পারবে। আর ফাইনালি তারা সেখান থেকে একটা প্রিন্ট নিয়েও আসে। আর তখন চ্যাং আর অ্যাডাম ভেন্টিলেশনের মধ্যে গিয়ে সমস্ত জায়গাগুলো ভালো করে চেক করা শুরু করে। এরপরে একদিন যখন সমস্ত কয়েদিরা একটা রুমের মধ্যে ছিল, তখন এস্কারের একটা লোক অ্যাডামের উপরে চাকু দিয়ে আক্রমণ করে দেয়। তবে এবার বিগ রোলারও সেটার অ্যান্সার দেয়, এই জন্য এখানে একটা ঝামেলা শুরু হয়ে যায়। আর যখন এই ব্যাপারটা ট্যাং জানতে পারে, তখন সে এটা কোনোভাবেই সহ্য করতে চায় না, এই জন্য সে সবাইকে হাঁটু গেড়ে বসতে বলে। আসলে ট্যাং চাইছিল না 3 মাসের মধ্যে যাতে কোনো ঝামেলা হয়, এই জন্য সে বিগ রোলার আর এস্কারকে বলে তোমরা নিজেদের মধ্যে একটা মারামারি করো, তোমরা 1 to 1 ফাইট করে একে অন্যকে মেরে ফেলো, তাহলেই সমস্ত ঝামেলাটা শেষ হয়ে যাবে। আর এরপরে যখনই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, তখন একটু পরেই আমরা দেখতে পারি বিগ রোলারকে এস্কার আচ্ছা রকম একটা ধোলাই করে। আমাদের মনে হচ্ছিল যে হয়তোবা আজকে এস্কার তাকে মেরেই ফেলবে। তবে যখন তাকে পিটিয়ে সে আহত করে দেয়, আর সবার মনে হয়েছিল বিগ রোলার হেরে গেছে, তখনই বিগ রোলার আবারও উঠে দাঁড়া হয়। আর এবার সে একটা ঘুষি দিয়ে এস্কারকে মাটিতে ফেলে দেয়, আর তার পাটা একটু ভেঙে দিয়ে ফাইনালি সেই ম্যাচটা উইন করে। আর তখন এদিকে চ্যাং অ্যাডামকে বলে যে আমি আর বিগ রোলার এখান থেকে পালিয়ে যাচ্ছি আমাদের ফ্যামিলির সাথে মিট করার জন্য। তোমার তো কোনো বাইরে ফ্যামিলিও নেই, তুমি শুধু শুধু পালিয়ে করবেটা কি? যদি তুমি বাইরে গিয়ে ধরা পড়ো, তাহলে তোমার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অ্যাডামও বুঝতে পারে, আর এই জন্য সে ফাইনালি এখান থেকে পালিয়ে না গিয়ে চ্যাং আর বিগ রোলারকে পালিয়ে যেতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তো এরপরে পরদিন সকালবেলা একটা বাইবেলের সাহায্যে তারা কিছু কাটার নিয়ে আসে, যেগুলোর মাধ্যমে চ্যাং সেই ভেন্টিলেশনের মধ্যে গিয়ে ভেন্টিলেশনের সেফটি রিলগুলো কাটা শুরু করে। তবে তখনই এখানে ওয়ার্ডেন ট্যাং চলে আসে, কারণ ট্যাং খবর পেয়ে গিয়েছে যে বিগ রোলার আর তার লোকজন কোনো একটা ঝামেলা পাকানোর ট্রাই করছে, তারা কিছু একটা তো করছে। তবে যখন সে এসে এখানে সবাইকে চেক করে, তখন সে দেখতে পারে এখানে চ্যাং নেই। তবে সে এই ব্যাপারটা জানতো না যে চ্যাং ভেন্টিলেশনের মধ্যে সে সেই সেফটি রডগুলো কাটছে। কিন্তু এই ব্যাপারটার জন্য অ্যাডাম আর বিগ রোলার প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়। তবে যখন ট্যাং বিগ রোলারের রুমের মধ্যে চেক করতে যায়, তখন সে সেখানে চ্যাংকে ঘুমন্ত অবস্থায় দেখতে পারে, আর এই জন্য ফাইনালি সে বুঝতে পারে সে ঘুমাচ্ছিল। মানে কোনো রকমের শেষ মুহূর্তে সে এইবারের মতো নিজেকে সেভ করে নিয়েছে।
আর যখন ট্যাং গিয়ে এস্কারকে জিজ্ঞেস করে তাদের প্ল্যানিং সম্পর্কে, তখন আমরা দেখতে পারি এস্কার পুরোপুরি চুপ ছিল। মানে সে এমন একটা ভাবনায় যেন সে কিছুই জানে না, তবে আসলে সে সমস্ত ব্যাপারটাই জানতো। তাদের প্ল্যানিংটা জানা সত্ত্বেও সে ট্যাংকে কিছুই বলেনি। আর যখনই ট্যাং এখান থেকে চলে যায়, তখন এস্কার তাদেরকে চাবিটা দেখায়, যেটা একটু আগে সে পেয়েছিল। আসলে এটা ছিল সেই কন্ট্রোল রুমের চাবি। আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে চ্যাং আর বিগ রোলারকে তাকে সমস্ত ব্যাপারটা বলতে হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সেও সিদ্ধান্ত নিয়ে নেয়, সেও তাদের সঙ্গে পালাতে চায়। সে বলে, যদি তোমরা আমাকে নিতে না চাও তাহলে আমি গিয়ে ট্যাংকে এখনই সমস্ত ব্যাপারটা বলে দিচ্ছি। আসলে যেহেতু তার সারা জীবনের শাস্তি হয়েছে, তো এই জন্য যদি সে বাইরে পালিয়েও যায় আর তাকে পরবর্তীতে ধরে নিয়েও আসা হয়, তাহলেও তার কোনো শাস্তি বাড়াতে পারবে না। তো এরপরে ফাইনালি তারা 4 জন মিলে সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম করে তারা সেই রাতটাকে চুজ করে, যেই রাতে সমস্ত কয়েদিদেরকে এক জায়গায় বসিয়ে চেয়ারম্যানের স্পিচ শোনানোর জন্য নিয়ে আসা হয়। তো এই জন্য ফাইনালি এখানে তারা সবাই অ্যাডামকে গুড বাই বলে তারা সবাই সেই ভেন্টিলেশনের মধ্যে ঢুকে পড়ে। তবে এতক্ষণে ট্যাঙ্ক এই সমস্ত খবরটা পেয়ে যায় যে 3টা কয়েদি এখান থেকে গায়েব হয়ে গেছে। আর এই জন্য সে গিয়ে সিসি ক্যামেরার মনিটরে এই সমস্ত ব্যাপারগুলো চেক করা শুরু করে, তবে সে কোথাও তাদেরকে দেখতে পাচ্ছিল না। আর তখন আমরা দেখতে পারি তারা 3 জন কোনো রকমে কন্ট্রোল রুমে চলে আসে। তবে যখন তারা লাইটগুলো বন্ধ করার ট্রাই করে, তখন তারা কোনোভাবেই লাইটগুলো বন্ধ করতে পারছিল না। আর এই জন্য বিগ রোলার প্রচণ্ড রাগ করে সমস্ত তারগুলো ছিঁড়ে ফেলে। আর ফাইনালি লাইটগুলো বন্ধ হয়ে যায়, যা মানে আমরা বুঝতে পারি এখন তারা 10 মিনিট সময় পেয়েছে এখান থেকে গেটটা ভেঙে পালিয়ে যাওয়ার জন্য। আর যখন তারা গেটের কাছে চলে আসে, তখন ফাইনালি ট্যাঙ্ক সিসি ক্যামেরায় তাদেরকে দেখতে পারে। আর এই জন্য সে তার সমস্ত লোকজনকে ওয়ার্ন করে বলে দেয় তাদেরকে যেই কোনো মূল্যে ধরে নিয়ে আসো। আর এদিকে যখন অ্যাডাম জানতে পারে তার পার্টনাররা ধরা পড়তে যাচ্ছে, তখন সেও তাদেরকে সাহায্য করতে চলে আসে। আর তাদের সাথে মিট করে ফাইনালি চ্যাং আর সে মিলে বিগ রোলারকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেয়। আর তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। আর ব্যাপারটা হয়ও এমন, যখন তারা গার্ডদেরকে আটকাতে যায়, তখন গার্ডরা তাদেরকে ধরে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। আর কোনো রকমে বিগ রোলার সেখান থেকে পালিয়ে চলে আসে। আর এখান থেকে চ্যাংয়ের গার্লফ্রেন্ড তাকে গাড়িতে করে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তো এরপরে সিন চলে আসে কয়েকদিন সামনে। আমরা দেখতে পারি বিগ রোলার তার মেয়ের সাথে মিট করতে চলে আসে। তবে এখানে তার ওয়াইফ তাকে আটকে দেয়, কারণ আজকে তার মেয়ের বিয়ে ছিল। তবে আমরা দেখতে পারি বিগ রোলার তার ওয়াইফের সামনে কান্নাকাটি করা শুরু করে। সে বলে, আমি আমার মেয়ের সাথে কথাবার্তা বলবো না, আমি শুধু এক নজর তাকে দেখার পরেই চলে যাব। আর হয়ও এমনটাই, সে তার মেয়ের সাথে কথাবার্তা বলে না। সে দূর থেকেই তার মেয়েকে হ্যাপি দেখতে পেয়ে ফাইনালি সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে রাস্তায় তাকে আবারও পুলিশ ধরে ফেলে আর তাকে আবারও জেলের মধ্যে নিয়ে আসা হয়। আর এদিকে চ্যাংও খুবই হ্যাপি ছিল, কারণ সে হসপিটালে ফাইনালি পৌঁছে গিয়েছিল আর তার মাকে কিডনি দেওয়ার জন্য সফলও হয়ে গিয়েছিল। আর একেবারে লাস্টের দিকে আমরা দেখতে পারি তারা 3 জন এখন খুবই ভালো ফ্রেন্ড হয়ে গেছে। তাদের মধ্যে বন্ডিং খুবই সুন্দর ছিল, তারা একে অন্যকে সাহায্য করত। আর এখন তারা 3 জনই যার যার ফ্যামিলির সাথে মিট করে কথাবার্তা বলছিল। আর এইবার চ্যাংয়ের সাথে মিট করতে তার মাও চলে আসে, আর বিগ রোলারের সাথে মিট করতে তার মেয়ে আর তার ওয়াইফও চলে আসে। আসলে তার ওয়াইফ তার মেয়েকে তার বাবা সম্পর্কে সমস্ত ব্যাপারটা বলে দিয়েছিল। আর এই জন্য ফাইনালি তার মেয়ে তার বাবার সাথে মিট করে খুবই হ্যাপি ছিল। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।